আওয়ামী লীগ যে ফিরবে তার কোনো প্রস্তুতি আছে কিনা, আপনার এই মন্তব্য জানতে চেয়েছেন। এবং প্রথমত হচ্ছে যে বাংলাদেশ আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে। আমরা ধরেন গত 2 বছর ধরেই এই আলাপগুলো করেছি। আমি মনে হয় আরেকবার একটু রিক্যাপ করি, তাহলে সবার জন্য সুবিধা হবে। দেখেন, বাংলাদেশে 5ই অগাস্টের ঠিক আগে আগে যা হয়েছে এবং তার পরবর্তী সময় আমাদেরকে ঠিক যেই পরিমাণ সাফার করতে হয়েছে, এটা আনপ্রেসিডেন্টেড বা নজিরবিহীন, যেটাকে বাংলায় বলবো, এটা আপনি আমি কেউ কখনো দেখিনি। এই ধরনের একটা সিচুয়েশনে যখন আপনি প্রথম 5-6 মাসও আমি কিন্তু অনেকবার আপনাকে বলেছি যে ভাই, দিস ইজ নট পসিবল। এখন তো সব ট্রমাটাইজ হয়ে বসে আছে। আমি আপনার প্রোগ্রামে মানে প্রথমবার আপনি মানে প্রথম দিকের প্রোগ্রামগুলোতে আমি এসেছি, আপনার সাথে এই কথাগুলো আমি অনেকবার বলেছি, আমার মনে আছে যে দেখেন, আমাদের পার্টির ক্ষেত্রে যা হয়েছে, ভুল ভ্রান্তি, এগুলো আমাদের প্রথমে রিকভার করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। আমাদের দলের শীর্ষ পর্যায়ের সমস্ত নেতাদের সাথেই তো বিভিন্ন সময় আমার কথাবার্তা হয়েছে, দেখা হয়েছে। সেটা আর্মির জেনারেল বলেন, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, আমাদের প্রত্যেকেই কিন্তু কোনো না কোনো ভাবে মেন্টালি, এটা তো আপনি রাজনীতির বাইরেও বা তার কর্মের বাইরেও তো সে একজন মানুষ এন্ড অফ দ্য ডেতে। যেমন আমি বিপ্লব ভাইয়ের কথা বলতে পারি, মানে বিপ্লব বড়ুয়া। তারপরে আমি জানি যে আপনার রিজার্ভেশন বা আপনি বিভিন্ন সময় বলেন, বাট আমি জাস্ট উদাহরণের ক্ষেত্রে বলি, আপনি বাদ দিলাম, বা অন্যান্য ক্ষেত্রেও আমি যদি বলি, ওনারা এক ধরনের সাফারিংস এর মধ্য দিয়ে গেছেন। তারপরে হলো যে আর্মির জেনারেলদের কথা যদি আমি ধরি, ওনাদের চোখের সামনে অনেক কিছু হয়েছে, তো বুঝতে পেরেছেন। তারপরে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, তারপরে আমাদের অন্যান্য মন্ত্রী যারা মহোদয় আছেন। সো এইটা একটা টাইম নিয়েছে এগুলো পিক আপ করার সময় নিয়েছে। ইন্টারনাল মিটিং, তারা ব্যক্তিগতভাবে সবাই একত্রে বসা, আলোচনা করা, রোড ম্যাপ, আপার সাথে এগুলো নিয়ে আলোচনা করা, এগুলো কিন্তু অহরহ হচ্ছে, বলা হচ্ছে নানান ধরনের স্ট্র্যাটেজি, ফেরত আসার কি ধরনের প্যাকেজ থাকবে তরুণদের উদ্দেশ্যে, দেশবাসীর উদ্দেশ্যে, এগুলো নিয়ে এক ধরনের ব্রেইন স্টর্মিং, এক ধরনের নিজস্ব মিথস্ক্রিয়া, এগুলো কিন্তু আলোচনা চলছে। আমি তো আপনাকে ধরেন খুব বেশি বিস্তারিত বলতেও পারবো না, তবে এতটুকু বলতে পারি, আমি খুব দায়িত্ব নিয়েই আপনাকে বলতে পারি, আসলে জানার জায়গা থেকে, যে এই আলোচনাগুলো হচ্ছে এবং দলকে পুনর্গঠনের জন্য জোরে সোরে এক ধরনের চিন্তা ভাবনা। যেমন ধরেন যুবলীগের কমিটিগুলো, ছাত্রলীগের কমিটিগুলো, বিভিন্ন দেশে বিদেশে, বাংলাদেশ আওয়ামী লীগের বিভিন্ন যেগুলো হয়নি কমিটিগুলো, তারপরে হচ্ছে নেতৃত্বের জায়গাতে কাকে কোন দায়িত্ব দেওয়া হবে, কিভাবে করা হবে, এগুলো নিয়ে নানান রকমের আলোচনার ব্যাপার স্যাপার গুলো আছে। আমি যেহেতু বাংলাদেশ আওয়ামী লীগের আসলে কোনো পদধারী ব্যক্তি নয়, আমি জাস্ট সিম্পলি একজন অনুসারী, আমি অনেক কিছু হয়তো বা বুঝলে জানলেও আমি সেগুলো আসলে জনসমক্ষে আমাদের দলীয় যেই সিক্রেসি প্রাইভেসি আছে, আমি ওইভাবে কথা বলতে পারি না। তবে যতটুকু জনগণকে বলা যায় ততটুকু হচ্ছে এইটা, যে ইটস বিং ডান, এটা আলোচনা করা হচ্ছে, কথা হচ্ছে। কিন্তু আমাদেরকে একই সাথে আপনাকে বুঝতে হবে সিচুয়েশনটা। এই 12 তারিখের পরে একটা সময় ছিল 5ই অগাস্ট থেকে 11ই ফেব্রুয়ারি, 12 ফেব্রুয়ারির পরে একটু মেরুকরণটা চেঞ্জ হয়েছে। আমার মনে হয় একটু সময় নেওয়া প্রয়োজন। আমাদের নিজেরও তো অনেক কিছু উপলব্ধি করা প্রয়োজন, আমাদের নিজেরও তো অনেক কিছু জানার, বা আমাদের অনেক কিছু, আমি কি বলবো, আত্মলোভ উপলব্ধির ব্যাপার আছে, যে কি হলো, কি করলে কি হতে পারতো। আমাদের নিজেদেরও মেন্টালি স্ট্রং এবং সাজানোর ব্যাপার আছে। আজকে আপনি আমাকে বললেন ক্ষমতায় যাওয়ার জন্য বা করলেন, আমি আসলে ওই ক্ষমতায় যে ঠিকভাবে এটাকে পারফর্ম করতে পারবো কিনা, এটাও তো একটা ব্যাপার। সো আমার নিজেকে যদি আমি ভালোভাবে না গড়ি, দেখেন আমি বই নিয়ে একটা ছোটখাটো আলাপে আসি। আপনি দেখবেন যে আমি বিভিন্ন প্রোগ্রামে যখন যাই, আমি অনেক রেফারেন্স দেই, বই বের করি, ধুমধাম এই পত্রিকা বের করি, ওই পত্রিকা বের করি। এটা আপনি দেখেছেন না আমি করি? এটা আমি কিভাবে করতে পারি? আমার দীর্ঘদিনের সাধনার কারণে করতে পারি। আমার নখদর্পণে আছে যে অমুক তারিখের পত্রিকাতে এটা বলেছে, অমুক বইতে এটা আছে, অমুক জায়গাতে এটা আছে। তার মানে কি, আমি আমার নিজেকে প্রস্তুত করেছি, গত 25 বছর 30 বছর ধরে প্রস্তুত করেছি, পড়েছি বা পড়ার চেষ্টা করেছি, বলবো না যে অনেক জানি, সামান্য কিঞ্চিত জানি, নিজেকে প্রস্তুত করেছি। সো বাংলাদেশ আওয়ামী লীগ এজ এ সংগঠন হিসেবে নিজেকে প্রস্তুতির তো ব্যাপার আছে। দেখেন এখনকার তরুণরা 5ই অগাস্টের পরবর্তী সময় তারা কি চায়, আমাদের কাছে তাদের এক্সপেকটেশন কি, এই কথামালা, এই ম্যানিফেস্টো, এগুলো তো আমাদেরকে সাজাতে হবে। আমরা আসার পরে সেই গদবাঁধা কথাবার্তা বললাম, তরুণরা আমাদের কথা নেবে? সো আমরা তো তরুণদেরকে ছলনার মধ্যে ফেলতে চাই না, আমরা এমন কিছু করতে চাই সামনের প্রজন্মের, আমরা যারা আছি সমর্থক হিসেবেও বলেন, আর যারা আমাদের নেতারা আছেন, আমরা এমন একটা প্যাকেজ দিতে চাই, এমনকি ইনক্লুডিং আপনাকেও, আমরা এমন একটা অফার আপনাদেরকে করতে চাই
দেখেন আমরা কি করতে চাই, আমরা হচ্ছি দেশের ম্যানেজারের দায়িত্ব নিতে চাই, নট ক্ষমতায় যেতে চাই। উই ওয়ান্ট টু বিকাম এ ম্যানেজার অফ দিস কান্ট্রি, যে আমরা দেশটাকে ভালোভাবে ম্যানেজ করতে পারবো, আমাদের ওই ক্যাপাবিলিটি আছে। এখন আমি যদি আপনাকে, আপনি হচ্ছেন আমার ক্রেতা, আমি বিক্রেতা, অর্থাৎ আমি একটা পলিটিক্যাল পার্টি, আমার পলিটিক্যাল পার্টির আদর্শ চিন্তা ভাবনা নিয়ে আপনি জনগণ, সকল ক্ষমতার উৎস, আপনার কাছে এসে বললাম যে আসাদ ভাই আমার দোকানে এই অফার আছে আপনার জন্য। তো আমি আমার যে জনগণ, সে যদি আমার মেইন স্টেক হোল্ডার হয়, তার প্রতি আমার অফারটা তো রেডি করতে হবে। আমার এটার মাঠ জরিপ থেকে শুরু করে আমার এই ফিল্ড অ্যাসেসমেন্ট, এগুলোর কাজ চলছে, আমাদের ছেলে মেয়েরা মাঠে কাজ করছে, মানুষ কি চায়, আমাদের ব্যাপারে কি ভাবে, আমাদের কোন কোন নেতাকে তারা সামনে চায়, এগুলো নিয়ে আমাদের একেবারেই অনেক লোকজন কাজ করছে ভিতরে ভিতরে। এগুলো রিপোর্ট তৈরি হচ্ছে, বিভিন্ন জায়গা থেকে আপার কাছে রিপোর্ট যাচ্ছে, প্রেসিডিয়াম সদস্যদের কাছে যাচ্ছে। সো আমাদের একটা, তারপরে দলটাকে কিভাবে অর্গানাইজ করা হবে, প্রোপাগান্ডা আমরা রুখতে পারিনি এর আগে, এইটাকে রোখার জন্য কি সেল থাকবে, সোশ্যাল মিডিয়ার আমাদের কি ধরনের স্ট্র্যাটেজি হবে, আমাদের আমরা একটা সাংবাদিকদের জন্য, তারপরে হচ্ছে ছাত্রদের জন্য, লয়ার্সদের জন্য, ইঞ্জিনিয়ার্সদের জন্য, এরকম পেশাগত জায়গাগুলোর লোকগুলোকে আমরা কি অফার করতে পারি, ইউনিভার্সিটি স্টুডেন্টদেরকে আমরা কি অফার করতে পারি, তারপরে যারা ধর্মীয় লাইনে পড়াশোনা করেছে তাদের কাছে আমরা কিভাবে যাব, কিভাবে অ্যাপ্রোচ করব। এই এগুলো তো ধরেন এমন না, আমি এই 5ই আগস্টের পরে আমি মনে করি আমাদের একটা সময় প্রয়োজন। এই যা যা বললাম এগুলো কিন্তু প্রত্যেকটা নিয়ে আমরা কাজ করছি, বিলিভ মি অর নট। প্রত্যেকটা সেক্টরে আলাদা আলাদা রিসার্চ হচ্ছে, কাজ হচ্ছে, এবং আমি নামগুলোও বলতে চাই না যে কারা এগুলো করছে। হিউজ সংখ্যক কাজ করছে, টিম ভাগ করে 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 দেওয়া হয়েছে। ঠিক আছে, নানান ধরনের নাগরিক উদ্যোগ নেওয়া হচ্ছে। আমরা মাঝে মধ্যে কিছু কথাবার্তা বলে একটু মাঠ যাচাইও করি, যে দেখি এটা রিয়াকশন কি হয়, তখন রিপোর্ট দেই আমরা যে এই কথাটা বলার কারণে এটা হয়েছে। সো এগুলো সমস্ত কিছু মিলে আমরা আমাদের সমস্ত ভুল ত্রুটি, তারপরে হচ্ছে আমাদের কাছে মানুষের যে এক্সপেকটেশন, এগুলোকে আমরা রিফাইন করে আপনাদের সামনে আসবো না। আমি প্রিপেয়ার্ড অবস্থাতে আপনার সামনে এসে বললাম আমি আইসি, তা আপনি যদি আমারে বলেন যে কি নিয়ে আসছেন, আমি কিছু বলতে পারলাম না। সো আমি যেন আপনার কাছে আমি ছোট না হয়ে যাই, আপনি যেন আমাকে 500টা কোশ্চেন করলে আমি বলতে পারি প্রত্যেকটা কোশ্চেন আপনাকে স্যাটিসফাইড করতে হবে, কারণ আপনি আমার ক্রেতা। আমি এই দেশের ম্যানেজার হতে চাই, তো আমি জব ইন্টারভিউ দিব না আপনার কাছে? তো বাংলাদেশ আওয়ামী লীগ চাকরি চায় আপনার কাছে, তো আপনার কাছে ইন্টারভিউ দিতে হবে না জনগণের কাছে? আমি কি বোঝাতে পারলাম জিনিসটা মেটাফোর দিয়ে? সো উই আর জাস্ট গেটিং রেডি ফর ইট। হ্যাঁ, এই খেলাটা তো আজকেই শেষ হয়ে যাবে তা না, ইটস এ লং টাইম রেসের কাহিনী। এই দেশটাকে একটা লম্বা সময় আমাদেরকে দেখে রাখতে হবে। এই দেশটাকে লম্বা সময়, মুক্তিযুদ্ধ কিভাবে ফেল করেছে, মুক্তিযুদ্ধর এই পুরো ব্যাপারটা কেন এত নোংরা ভাবে এরা করছে, এরা কারা, এগুলো আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে না? সো আমরা এগুলো কিন্তু এখন, আমরা যেহেতু আমাদের একটা অবসর পেয়েছি, আমরা এখন এইসব নিয়ে কাজ করছি। ধরেন আমি একটা সেক্টরে কাজ করছি, অমুক একটা সেক্টরে কাজ করছে, অমুক একটা সেক্টরে কাজ করছে, এইভাবে আমরা কাজগুলো করে 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 রেডি হচ্ছি, নিজেকে রেডি করছি। এই যে আওয়ামী লীগ গণমানুষের দল, সেটাই হোক, সব জায়গায় প্রতিনিধি থাকুক, সবার কথা ভেবেই যেন পুনর্গঠন করা হয়। অতীতের ভুলভ্রান্তি এবং যা কিছু ত্রুটি বিচ্যুতি ছিল, ঘরের শত্রু বিভীষণ অনেক ছিল, তো সেগুলো নিশ্চয়ই দেখবেন না, ইতিবাচক না। যাই হোক, মানে তিনি খোশ গল্প করতেন শাইখ সিরাজকে যখন দেখি এখন এই সরকারের দালালি করতে, তখন তিনি আবার এই মাটিও মানুষ, এই কৃষি নিয়ে গণভবনে গেলেন এবং ভিডিও, এগুলো দেখে আমার মনে হতো যে মেক করা, তাকে দিয়ে এটা করানো হয়েছে বা তার প্রচার। এখন বুঝতে পারছি এগুলোই সত্য। এবং আরেকটু বিষয় বলতে হয়, নিজম ভাই, একবার দেখেছেন কিনা রেজোনা আপার একটা শো হচ্ছিল, রেজোনা চৌধুরী বন্যা, হ্যাঁ, উনি সকাল ভোরে রেজোনা তোমার গান শুনছি, এইটা বোঝেন পসিবল যে ভেতরেই লালন করে এটা। শি ইজ লাইক দ্যাট। এবং কোভিডের সময় যখন প্রথম আলো রোজিনা আপা ওনাকে আটক করা এবং নথি বাইরে আনা যাবে না এটা নিয়ে যখন কথা হয়েছে, তখন আমরা অনেকে চিৎকার করি যে কিসের ট্রান্সপারেন্সি নাই, ট্রান্সপারেন্সি থাকবে না। এখন বুঝতে পারছি কূটনৈতিক জায়গাগুলোতে কেন চীন থেকে টিকা, কেন ভারত, এই যে উনি একা সব কুল রক্ষা করতেন কিভাবে, যে তুমি দেওয়া না, আমার কিন্তু অপশন আছে, মানে গোলামি না, দাঁড়ায় যে আমি কিন্তু এটা পারি। আমি এই প্রসঙ্গে আপনাকে একটা তথ্য দেওয়া প্রয়োজন আসাদ। আপনি জানেন যে আমি একটা বই লিখছি এই মুহূর্তে, নাম হচ্ছে 5ই আগস্টের নেপথ্যে। এটা একটা হিউজ বই। 5ই আগস্ট কিভাবে হলো, কি হলো ওই সময়টাতে, একেবারে এইটার জন্য আমাকে দীর্ঘ ইন্টারভিউর মধ্যে যেতে হয়েছে।
আমি যতবারই ভারতে যাই ততবার আমার একটা বড় সেগমেন্টই থাকে ইন্টারভিউ প্রসেস। ইতিমধ্যে আমি প্রায় 20-25টা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তির ইন্টারভিউ নিয়েছি, কথা বলেছি, যেগুলো আপনি এই বইটা খুবই একটা ইকুইপড, একটা দারুণ একটা বই হবে। ওই ইন্টারভিউ নিতে গিয়ে আমি আপনার নাম এখন এই মুহূর্তে না বলি, বইতেই জানবেন, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর প্রশাসনের একজন অত্যন্ত গুরুত্বপূর্ণ, যিনি একেবারে ভিজিবলি কি হয়েছে না হয়েছে এগুলো সমস্ত কিছু দেখেছেন ওনার শাসন আমলে এভরিথিং। উনি আমাকে তখন বলছেন যে আমেরিকা যেটা করেছে তাদের একটা বড় চাওয়া ছিল, যেটাকে ওই যে আসিফ মাহমুদ এখন ডিপ স্টেট বলছে, সেটা হচ্ছে যে আমেরিকা ওই বঙ্গোপসাগরের 15টা ব্লক আছে, ওরা 15টা ব্লক চেয়েছে নেত্রীর কাছে। তো এদিকে ভারতেরও একটা চাওয়া ছিল যে এতগুলো ব্লক তারা, সবাই তো সব ব্লক নিতে চায়, করতে চায়। জাপানের ছিল, রাশিয়া আমেরিকার ছিল, চায়নার ছিল, ইন্ডিয়ার ছিল, মানে যেই সব রাষ্ট্রগুলো নিতে চেয়েছে। আমেরিকা তো আবার একটু অতিরিক্ত চালাক, তারা ধরেন এই যে ডেনমার্ক অন্য কান্ট্রিকে দিয়ে চাওয়ায়, আসলে মূলত কন্ট্রোল করে তারা। তো নেতৃত্ব সব শয়তানি বোঝে। আসলে উনি করেছেন কি, উনি মানে ব্যক্তিগত ভাবে যখন নিজেদের ভিতরে কথা বলে তখন ওই ভদ্রলোককে বলেছেন, আমাকে তিনি ঘরোয়া ভাবে বলতে এটা বলেছেন যে নেত্রী আমাদেরকে বলতো যে আমি আমেরিকাকে জীবনও এই সব দিব না। কেন দিবেন না? উনার কথা হচ্ছে যে ওকে এখানে দিব, ও আধিপত্য তৈরি করে একটা ক্যাওয়াস তৈরি করবে। আমি ব্যালেন্সে বিশ্বাসী, প্রত্যেকে থাকবে এখানে, আমি যেহেতু এটা করতে পারছি না, এই দায়িত্বটা ওইভাবেই দিবে, যেটা দেশের স্বার্থ আগে, যাতে করে ওইখানে একক আধিপত্যকেও তৈরি না করে কোনো ঝামেলা তৈরি করতে পারে এবং ওইখানে নিউট্রালিটিটা বজায় থাকে। বুঝতে পারছেন? সার্বভৌমত্ব এবং অন্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্কটা উনি এইভাবে মেনটেন করতেন। আমি তো ধরেন দলের লোক, তৃণমূল কর্মী, আমি বলছি, আমার কথা তো ধরেন অনেকেই বলবে যে উনি তো এটা বলবেই। আজকে দেখেন দলের বাইরে যারা প্রধানমন্ত্রীকে অনেক সমালোচনা করে, আনিস আলমগীরের কথা বলেন, তারপরে আপনার মাসুদ কামাল, এরা তো প্রচুর বলে, তাদের বক্তব্যগুলো শোনেন, তারা বলছে যে উনি এইভাবে করতেন। আমরা এটাকে অন্য ভাষাতে বলতাম যে উনি খেলছেন এক একটা দেশকে নিয়ে নানান ভাবে। এই সময়ে এসে পৃথিবীর কোন দেশের রাষ্ট্রপ্রধান আছে, আপনি এমনকি পুতিনকেও তো আপনি এইভাবে কথা বলতে দেখেছেন সংসদে দাঁড়িয়ে বা পার্লামেন্টে, বা কখনো যে আমার একটা রাষ্ট্র আমেরিকা আমাকে উৎখাত করতে চায়, বিবিসি কে বলেছে, সংসদে দাঁড়িয়ে বলেছে, তারপর বলেছে খ্রিস্টান রাষ্ট্র বানাতে চায় ওই যে মিজোরাম ওই সাইডটাতে, তাদের একটা টার্গেট। সো এটা মাননীয় প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে বলেছে এবং সেটার জন্য তার যথেষ্ট থ্রেট এসছে যে আপনি এগুলা বন্ধ করেন, এগুলা। আমি আমেরিকার কর্তা ব্যক্তিদের মানে আমি এই বইটা লিখতে গিয়ে আমি তো অনেকের সাথে কথাবার্তা বলেছি, ডিপ্লোম্যাট, মন্ত্রী, এমপি, সচিব, সব পর্যায়ের সেনাবাহিনীর কর্মকর্তা থেকে শুরু করে বড় বড় গোয়েন্দা বাহিনীর প্রধান থেকে শুরু করে সবার সাথে। সেই জায়গাতে তারা এটা বলেছে যে আমেরিকা এমন ঘৃণা করতো উনাকে একটা পর্যায়ে, শেষ সময়টাতে প্রকাশ্যে যখন এই যে ডিপ্লোম্যাটদের মিটিং গুলা হতো, ধরেন মিটিংটা না বিভিন্ন প্রোগ্রাম হতো আসাদ, বিভিন্ন জায়গাতে, ধরেন ওই যে এক একটা রাষ্ট্রের নানান ধরনের দিবস থাকে না, ওদের প্রজাতন্ত্র দিবস, এই দিবস সেই দিবস, সেখানে প্রকাশ্যে প্রোগ্রামে বলতো শি হ্যাজ টু গো। আমি তখন ওই ডিপ্লোম্যাটকে বললাম যে এই ধরনের কথাবার্তা বলতো, বলে হ্যাঁ এইটা বলতো যে শি হ্যাজ টু গো। তখন আওয়ামী লীগ ক্ষমতায়, এটা ওপেন সিক্রেট ছিল। তো মানে এইভাবে বলতো, ফলে যেটা হয়েছে যে উনার মতো এইভাবে কন্ট্রোল কেউ করতে পারেনি। উনি বলেছে আমেরিকাতে আমার যাওয়ার দরকার নাই, এত দূরে যাবে কে? হ্যাঁ, তারপর হচ্ছে যে বোয়িং কিনার কথা ছিল, উনি বোয়িং কিনা ক্যান্সেল করে দিয়ে উনি তখন আমেরিকার হেজিমনি, উনি তখন বলছে এয়ারবাস কিনবো ফ্রান্স থেকে। আপনি মনে আছে ম্যাক্রো এসেছিল তখন? আপনি তো জানেন যে এয়ারবাসটা মনে হয় রোলস রয়েস বানায়, মানে ইংল্যান্ড, ফ্রান্স আর জার্মানি মনে হয়, এই তিনটা রাষ্ট্র মনে হয় আছে এটার সাথে, আমি ভুল না করে থাকলে। ফলে আলটিমেটলি এইভাবে তিনি মেনটেন করেছেন। দেখেন, বাংলাদেশ আওয়ামী লীগ একটা পলিটিক্যাল পার্টি। আমি আর আপনি বা খোদ প্রধানমন্ত্রী নিজে তো কখনো দাবি করে না যে এটা হচ্ছে একটা ফেরেশতাদের দল, মানে একেবারে সবাই ফেরেশতা। কেউ, উনি নিজেই তো বলেছেন যে বিভিন্ন মানুষকে নানান ভাবে তো দলীয় ভাবে ধমক দিয়েছেন, করেছেন। আমাদের ভুল ভ্রান্তি আছে আসাদ ভাই। আমি যদি বলি যে আমাদের কোনো ভুল ভ্রান্তি নাই, একেবারে আমরা সহি, আমাদের কোনো কিছুই নাই, না না, অসংখ্য। আমি যারা সমালোচনা করে তাদের থেকে বেশি আমি হয়তো বা বলতে পারবো না নানান জায়গাতে। কিন্তু প্রসঙ্গটা তো সমালোচনাটা কেন করি, সমালোচনাটা কেন করা উচিত? দলের জন্য সমালোচনা জরুরি, দলকে সে যাতে ভুলটা না করে। সমালোচনা এবং বিদ্বেষ দুটো আলাদা ব্যাপার। আজকে যারা, আমি তো সেগুলোকে ফোব মনে হচ্ছে, বিদ্বেষ মনে হচ্ছে, সমালোচনা মনে হচ্ছে। তা না হলে শিশুরা মারা যাচ্ছে, আপনি এই দায় আমার কাছে চাপাবেন কেন? যেখানে বিদ্বেষ তো
ব্যর্থদের বিদ্বেষ তো ওতপ্রোতভাবে জড়িত। ধরেন আপনি এমন একটা কিছু করছেন, আমি আপনাকে আপনার সমকক্ষ নিজেকে মনে করছি, কিন্তু আমি পারছি না, তার ধারে কাছে যেতে পারছি না, তখন তো গালাগালি ছাড়া, মিথ্যাচার